আমি এক নম্বর হলো আমি রাজনীতিবিদ না, আমি কিছু বয়ান দিব যে আমি যেটা বুঝি সেটা। সিম্পল যদি আপনি আসেন সংস্কার এবং সংসদের মধ্যে তফাৎ কি, প্রথম কথা হইল জুলাই সনদ বাস্তবায়ন, উইদিন ব্র্যাকেট লেখা আছে সংবিধান সংস্কার, ওখানে তো সংবিধান সংশোধন লেখা নাই, নিশ্চয়ই পার্থক্য আছে, তাহলে তো এখানে সংশোধন লিখতে পারত। আর যারা অফার দিছেন যে সংশোধন কমিটি বানাবো, ওনারাও পার্থক্য বুঝেন, ওনারা তো বলেন আসেন সংস্কার কমিটি বানাই। যারা ওয়াকআউট করছেন তারা প্রথম দিন রাজি ছিলেন, পরের দিন হয়তো বাসায় গিয়ে বুঝছেন যে ভাই সংবিধান এই সংস্কার আর সংশোধন তো এক না, কাজেই কালকে সকালবেলা যায়। কারণ আপনি মার্কেটিং সবাই করলাম, বাজার থেকে প্রোডাক্ট কিনলাম কি, আমরা আসন নেব নির্বাচন করে, তার সাথে কিনতে গেলাম গণভোট, গণভোটও কিনে আনছি, হা জয়যুক্ত হয়েছে। এবং সেখানে আছে কি জুলাই সনদ বাস্তবায়ন, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার। এবং সেই যে আইন বলে তারা নির্বাচন করছে, সেখানে একটা শপথ কি নিবে, মানে একটা শপথ যে সংস্কার পরিষদ হিসেবে যে শপথ নিবে সেটাও এখানে সংযোজন করা আছে। তাহলে শপথ নিবে সংস্কার পরিষদ এর সদস্য হিসাবে। তো আমরা কিন্তু রাজ্জাকি ভাই, কালকে আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সিইসি নাকি এটা করে নাকি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এই যে সংবিধান সংসদ পরিষদের যখন আপনি চিঠি দিচ্ছেন, সবাই ফর্ম পাঠাইছেন, এই কারণে নাকি সিইসি নাকি শপথ ভঙ্গ করেছেন। এই গেজেটটা যখন হইছে তখন এর সাথে দ্বিতীয় শপথের কাগজটাও জুড়ে দিছে। এটা কি বিএনপি জানতো না? প্রশ্ন তো সেখানে। সংস্কার কমিটি করলেন, 8 মাস ঘুরলেন, তারপরে গণভোটের আলাপ হইল, তারপরে এই বিধানটা হইল, এই আইনটা হইল, এই আইনের পরে কিন্তু তফসিল হইছে, এই আইনের পরে নির্বাচন হইছে। তাহলে আজকে সেই প্রশ্ন তুলছেন কেন? হ্যাঁ, সেটাই তো বলছি। সেটা হলো এইখানে বলা আছে, দেখেন এই যে কি গেজেট রাষ্ট্রপতির আদেশ, সেখানে এক জায়গায় বলা আছে 2 নম্বর দফার এক জায়গায় বলা আছে সংসদ নির্বাচন। অর্থ কি? সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা হওয়ার পর যে সংসদ নির্বাচন হবে সেইটার কথা বলা হয়েছে। এখন তো বলা হচ্ছে এই রাষ্ট্রপতি নাকি এই নাকি সক্ষমতা নাই, এটা নাকি জারি করতে উনি পারেন না। এটা তো আরো অনেক কথা হয়েছে। কি বলছে? রাষ্ট্রপতিকে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করে জিজ্ঞেস করছে এটা স্বাক্ষর করার পর যে আপনি কি ওই পারেন আইনে স্বাক্ষর করতে পারেন? উনি বলছে পারে না, কয় আমি পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। এই যে পারি না পারাচ্ছে, এখানে একটা ব্যাখ্যা দিই আপনাকে। পারাচ্ছে মানে কথাটার অর্থ হলো আপনাকে জোর করে করাচ্ছে। কে করাচ্ছে আপনাকে? কে চাপ দিয়েছে? ইউ মাস্ট ডিসক্লোজ ইট, নাম্বার 1। নাম্বার 2, স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক দায়িত্ব, রাষ্ট্রপতিকে যেই প্রেশারগুলো দিছে সে ক্রিমিনাল অফেন্স করেছে, এটা তার নৈতিক দায়িত্ব, সুমোটো আমলে নিয়ে তদন্ত করে, নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্রপতি যখন বলেছেন, ওত নিছেন, আমি সমস্ত রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমি সংবিধান সমুন্নত রাখবো। আপনি স্বাক্ষর করলেন কেন? আপনি কি রাষ্ট্রপতি থাকার যোগ্য যেখানে আপনাকে প্রেসার দিয়ে স্বাক্ষর করাইতে পারে? এটা তো দেশ। এর মধ্যে তো অনেকগুলো বিতর্কের জন্ম হয়ে গেল, এটা তো রাষ্ট্র এসে গেল, এটা তো রাষ্ট্র। তারপরে ফাইনালি আসেন, এখন কথা হচ্ছে এইটা নাকি উনি দিতে পারেন না, এই আইন মানে এই আদেশ উনি দিতে পারেন না। আমি তর্কের খাতিরে ধরলাম এই আদেশ দেন নাই, এই আদেশ নাই, মনে করুন বাংলাদেশে এই আদেশ হয় নাই। নির্বাচন হয়েছে কেমনে? এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতে পারে? 90 দিনের মধ্যে হওয়ার কথা, হয় নাই তো। এই আদেশ যদি না থাকে এই নির্বাচন কেমনে হয়? এই আদেশ না থাকলে নির্বাচন বৈধ না। এই আদেশের পরে আপনি নির্বাচন করছেন, তো আপনি এই আদেশের পরে নির্বাচন মানবেন, বাকিটা মানবেন না কেন? রাজ্জাকি ভাই, তাহলে বিএনপি কি চাচ্ছে আসলে এর মধ্য দিয়ে? কি মনে হয় আপনার কাছে? বিএনপি চাচ্ছে কি সেটা আমি জানি না, তবে আমি আগাগোড়া বহুদিন ধরে বইলে আসতেছি, 6 মাস যাবত আমি সংবিধান নিয়ে চিৎকার করতেছি, মানুষ আমাকে তিরস্কার দিছে, এখন সবাই সংবিধান নিয়ে আলোচনা করতেছে। আই এম প্রাউড অফ ইট টু সাম এক্সটেন্ট। আলোচনা করতেছে, ফলাফল যাই হোক করতেছে। আমি আসবো আপনার কাছে রাজ্জাকি ভাই। কাজী মোহাম্মদ মাহমুদ হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে মানে সংবিধানে আছে কি নেই এটা নিয়ে যে বিতর্ক চলছে, এক পক্ষ বলছে সংবিধানটা সমঝোতা, একজন বলছে সংবিধানের বাইরে কোনো কিছু করা যাবে না। আবার যেটা দেখলাম আমরা যে
বিরোধী দল গতকালকে হাসি মুখে এই কমিটির ব্যাপারটা মেনে নিল, যে তারা বলল যে ঠিক আছে সরকারি দলে যে কজন থাকবে আমাদেরও সেই কজন থাকবে। আজকে তারা বলতেছে যে এটাতে আসলে মানবো না। মানে জামাতের রাজনীতিটা কি? বিএনপি রাজনীতির প্রশ্ন রেখেছিলাম, আপনার কাছে জামাতের রাজনীতি জানতে চাই। নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি ফলাফল যখন হলো জামাত প্রথমে হাসি মুখে মেনে নিল, পরে তারা বললো অনিয়ম হয়েছে। না, আপনি পুরো ক্রমান্বয়টা যদি দেখতে চান, আপনি কিভাবে এই প্রক্রিয়াটাতে আমরা আসলাম, আজকে যে বিতর্কটা, সেই বিতর্কটা আপনি খেয়াল করেন যে পুরো পর্বটাতে কি ছিল। সরকার গঠন করার পরে আলাপ তো প্রথম শুরু হয়েছিল সংবিধান, নতুন সংবিধান বানাবে, এই আলাপ কিন্তু এখন নাই। তা আপনি নতুন সংবিধানের আলাপ থেকে কিন্তু সংবিধান সংস্কার আলাপে ঢুকলেন। তাহলে আপনি এখন যে আলাপে আসছেন, সংস্কার মানে সংবিধান ফেলে দেওয়া, এই সেই নানান কথা যেটা বলছেন, এই আলাপ তো আপনি একদম প্রথমে তুলেছেন, নতুন সংবিধান চান। তো আপনি নতুন সংবিধান থেকে বের হয়ে কিভাবে সংস্কারে আসলেন, কি কারণে আসলেন? যারা নতুন সংবিধান চেয়েছিল, আবার এখন আলাপ হচ্ছে হলো সংবিধান সংস্কার এবং সংশোধন। এখন আপনি যদি, আমি আইনি ব্যাখ্যা হয়তো আরও জটিল থাকবে, সংস্কার এবং সংশোধন। আপনি সংশোধন করলেই তো এক ধরনের সংস্কার হয়, যে কোনো সংশোধন করলেই। আপনি যদি সংবিধানের যে কোনো ধরনের সংশোধনী আনেন, এটা এক ধরনের সংস্কার না। রাজনীতির ভাষাতে এরকমই। এখন আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আমি একটু ছোট করে বলি। ধরেন যে সংস্কার বলতে আমরা যেটা বুঝি, ধরেন যদি আপনি ফেডারেল ব্যবস্থা থেকে কনফেডারেলে চলে গেলেন, তখন ধরেন যে আপনি সংবিধান সংস্কার করে ফেললেন। এখন ধরেন যে আপনি একটা নতুন একটা মৌলিক অধিকারের কিছু একটা যুক্ত করলেন, সেটা হচ্ছে গিয়ে আপনি সংশোধনী বলতে পারেন। তখন এটা সংশোধন হবে না। আমার কাছে এই যে আমরা সংসদীয় ব্যবস্থা আসলাম, আমরা যে সংসদীয় ব্যবস্থা আসলাম, তো সংসদীয় ব্যবস্থা আসার পরে সংবিধানকে আমরা সংশোধন করি নাই, তাহলে এটা কি মৌলিক পরিবর্তন করে ফেলেছি না? আমরা স্ট্রাকচার পরিবর্তন করে ফেলেছি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে আপনি সেটাকে যদি সংশোধনী বলতে পারেন, দ্বাদশ সংশোধনী, যেখানে আপনি মৌলিক স্ট্রাকচার পরিবর্তন করে ফেলেছেন, এখন আবার আপনি কোন অর্থে সংস্কার বলতেছেন? মানে আপনি তো অলরেডি এই বাংলাদেশের যে সংবিধান সংস্কার বা সংশোধনী পরিবর্তনের এই যে প্র্যাকটিস, এটা তো আজকে না, বাংলাদেশ তো 54 বছর ধরে এটা করছে। তো অলরেডি 17 বার করেছেন, এর মধ্যে মৌলিক অনেকগুলো কাজ করেছেন। আমি একটা উদাহরণ দিলাম, দ্বাদশ সংশোধনীর কথা। তো দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই যে এটাকে বলেন সংশোধনী, আপনি অথচ পরিবর্তন করলেন কি, রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে আপনি সংসদীয় ব্যবস্থা চলে আসলেন, মৌলিক পরিবর্তন করলেন না। আপনি যেটা এখন বললেন, আপনার কথার বাইরে চলে গেল, এটা মৌলিক পরিবর্তন করলেন, কিন্তু নাম দিলেন সংশোধনী। তাহলে এটা কি? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল বা যারা যারা একটা অবস্থান নিচ্ছে, এইটা কেন নিচ্ছে, সংস্কার কেন করছে, সংস্কারটা কেন জাস্টিফাইবল, এবং এই যে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোট, এই কথাটা কি ঠিক আছে? স্যার, আমি এই কথাটা আপনাকে বলি, এই প্রশ্নটা আপনি দেখেন, জুলাই সনদকে বাস্তবায়ন, জুলাই সনদে বিষয়গুলো আপনি নোট অফ ডিসেন্ট সহ অ্যাকসেপ্ট করলেন স্বাক্ষর করতে, তাহলে তো আপনি গণভোটে আসবেন একই প্রক্রিয়ায়। কিন্তু আপনি তো গণভোটে এসে মডিফাই করে ফেললেন, মডিফাই করে আপনি বললেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আসলেন। জুলাই সনদে যা আছে সেটা হলো নোট অফ ডিসেন্ট সহ, আর আপনি যেখানে গণভোট দিয়েছেন প্রশ্নগুলো, সেখানে তো ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলোর প্রায়োরিটি। তাহলে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন কোথায়? আপনি দেখেন পুরো জায়গাটাতে আমাদের অনেকেই, সবাই খুব বিজ্ঞ, আমরা সবাই খুব চমৎকারভাবে বলছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন না, আমরা কিন্তু কোনো পুরো প্রক্রিয়া কি ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে কিনা। আমি একবার আপনাকে একটা উদাহরণ দিলাম যে আপনি কিন্তু বলছেন নতুন সংবিধান, আপনি বলছেন সংস্কার, আপনি বলছেন সংশোধন, স্যার আবার আপনি বলছেন দ্বাদশ সংশোধনী, আবার এখানে বলতেছেন সংস্কার। এখন যখন আবার আপনি অনেকগুলো যখন সরকারি দল আবারও একটা বলছে বিশেষ কমিটি করবে, তখন তো এটা ঐকমত্য কমিশনের এক ধরনের ফরমেশনই তো মনে হচ্ছে। রাজ্জাকি ভাই, আপনার মন্তব্যটা শুনবে এটা নিয়ে, যে একটা বিশেষ কমিটি করতে চায়। ভেরি সিম্পল তো, সংস্কার উনি বলতেছে সংস্কার মানে সংশোধন। যদি সংস্কারের সঙ্গে একই অর্থ হয়, তাহলে আপনি সংশোধন কমিটি না বানায় সংস্কার কমিটি বানান না কেন? এক না তো রে ভাই, আমি বলি আপনাকে, সংস্কার হলে কি হবে? উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, ওকে। তারপরে দুদকের নিয়ন্ত্রণ, পাওয়ারের নিয়ন্ত্রণ, সবকিছু শেয়ারিং, আপনি স্বৈরাচার হইতে পারবেন না, বিশাল পরিবর্তন হবে। এই জন্য বলা এটাকে সংস্কার। আর ওই যে সংশোধন মানে কি, এই ওইটা শাস্তি আছে 6 মাস, ওইটা আপনি 1 বছর করলেন, 1 বছর করলাম, এইগুলাকে বলে সংশোধন। 17 বার সংশোধন হয়েছে, সংস্কার হয় নাই। 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধানে, সংস্কার হয় নাই। সুতরাং যদি একই হয়, আমি স্যারের কথাই ধরে নিলাম, আপনি যদি মনে করেন এক, আপনার নেতৃত্ব স্থানীয় লোকের বলেন দুইটার অর্থ এক, কাজে সংস্কার কমিটি বানান। আরো আলাপ রয়েছে এই বিষয়ে। একটা বিরতি নিয়ে ফেরত আসছি স্যার। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরলাম এখন প্রকাশে। কাজী মোহাম্মদ মাহবুব রহমান, আপনার কাছে জানতে চাই, মানে বিএনপি কি সংস্কার থেকে বারবার সরতে চাচ্ছে? সংশোধনী কমিটির কথা বলে সংস্কারে তারা কেন থাকতে চাচ্ছে না? আপনি তো সংস্কার শব্দটা কিন্তু আসলে একটা ইম্পোজিশন, ঐক্যমত্য কমিশন একটা শব্দটাকে আরোপ করেছে পুরো জাতির কাছে। এবং আপনি যদি পুরো প্রক্রিয়াটা দেখেন, আমি
কয়েকবার এই কথাটা আপনাদের এখানে বলা হয়নি, সেটা হলো যে আপনি দেখেন ঐক্যমত্য কমিশনে কিন্তু 30টা ভোটের মধ্যে মানে যেভাবে টিক দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা ভোট হলো বিএনপির। অথচ বিএনপির যে রাজনৈতিক অবস্থান, মানে তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, সেও মানে তার পক্ষ হয়ে এক ভোট দিতে পারে একটা ইস্যুতে, আবার যার 700, 800, 1000 সমর্থক বা 5000 সমর্থক, সে এক ভোট দিতে পারে। এই প্রক্রিয়াটা পদ্ধতিগতভাবে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশন এগিয়েছে, এই প্রক্রিয়াটা ঠিক ছিল না। এবং ঐক্যমত্য কমিশনগুলো যে গঠন, আপনি কমিশনগুলোর গঠনের মধ্যে দেখবেন অনেক লোক ছিল যারা ফেসিবাদী আমলে সুবিধা নিয়েছে, তাদের মধ্যে নানান ধরনের লোকজন চলে এসেছিল। এবং কোন ক্রাইটেরিয়াতে, যদি তাও অ্যাকসেপ্ট করি, কোন ক্রাইটেরিয়াতে তারা কমিশনের লোক হয়েছে, সেটাও কিন্তু আমাদের কাছে ওপেন ছিল না। মানে কেন তাদেরকে নিয়োগ দেবে, এরকম একটা কঠিন এবং এমন একটা জাতীয় সিদ্ধান্ত আমরা নিব, সেই সিদ্ধান্তে নেওয়ার ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনে বা বিভিন্ন সংস্কার কমিশনে কারা বসবে, কেন বসবে, এই জাস্টিফিকেশন কিন্তু ওপেন ছিল না। তা আপনি প্রক্রিয়া, আমি বলছি পুরো পদ্ধতিগত ব্যাপারে এটার প্রবলেম ছিল। সেই জায়গা থেকে এখন ডিবেটটা তৈরি হচ্ছে। আমরা যদি পদ্ধতিটা মানে অস্বীকার করে শুধুমাত্র, ইভেন আপনি গণভোটের ক্ষেত্রে আমি একটু আগে আপনি যেটা বললাম যে জুনাইদ সালাতকে কিন্তু ঐক্যমত্য কমিশন গণভোটে অন করে নাই, তো আপনি পুরো প্রসেসটাতে দিয়ে ডিজাইন করে যাচ্ছেন। এখন স্যার একটু প্রশ্ন যুক্ত করে দিন, সেটা হচ্ছে এখন সংসদে যে বিতর্কটা হচ্ছে, এই সংস্কার না সংশোধন, এই মানুষগুলোই তো আবার এই কমিটিতে যাবে, তখন কি সমাধান আসবে নাকি এই বিতর্ক চলতেই থাকবে? খুবই ভালো জিনিস, সবসময় আপনি যদি আলোচনায় বসেন, আলোচনার টেবিলে তো আমরা একটা জায়গায় যেতে পারি। অলরেডি আমরা অনেক জায়গায় গিয়েছি না, যদিও গেলাম, মানে আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন ঐক্যমত্য কমিশনে, সেই প্রক্রিয়াটা ঐক্যমত্য কমিশন রাখে নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু ডিবেট কম ছিল। আপনি একটা জিনিস দেখেন, দ্বাদশ সংশোধনের সময় আমরা, ওটা কিন্তু মৌলিক স্ট্রাকচার পরিবর্তন করছি, তখন কিন্তু আমরা সংশোধনী বলতে পারছি। এবং দ্বাদশ সংশোধনের সময় কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে কাজটা করেছি। তখন তো আমরা বলি নাই যে মানে আমাদের এরকম একটা ঐক্যমত্য কমিশন লাগবে, তখন তো আমাদের নন পার্টিজান এরকম কোনো সিভিল ঐক্যমত্য কমিশন ছিল না রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দলগুলো তার মৌলিক কথাটা কিন্তু রাখছে, অন্যান্য অনেকগুলো ছিল যেগুলো শেষ হয়নি, সমাধান হয়নি, কিন্তু দ্বাদশ সংশোধনের যে মৌলিক জায়গাটা কিন্তু রাজনৈতিক দল একমত হয়েছে এবং সংশোধনী করেছে। তো আমরা এইবার করেছি কি, আমাদের ঐক্যমত্য কমিশন বেশি উচ্চাবিলাস করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলেছে। আস্থা হারিয়ে ফেলে নিজেরা মানে একটা, আমি বলবো একটা ইম্পোজ সংস্কার আরোপ করেছে, একটা মানে আরোপণ, মানে আপনার মতো করে বাংলাদেশকে ভালো করতে চান, কি করতে চান, সেজন্য আপনি বললেন আমাকে উচ্চকক্ষ দিতে হবে, আমাকে আনুপাতিক নির্বাচন দিতে হবে। অথচ আপনি দেখেন, আমি আপনাকে উদাহরণ দিতে পারি, পাকিস্তান উচ্চকক্ষ আছে, আনুপাতিক নির্বাচন আছে, কিন্তু সেখানে ফেসিবাদী শাসন আছে এবং সেখানে কিন্তু কর্তৃত্ববাদের টপ লেভেলে, মানে ডেমোক্রেসি ইন্ডেক্সে। আপনি শ্রীলঙ্কা কিন্তু উচ্চকক্ষ করে এটা অ্যাভয়েড করেছে, তারা বাদ দিয়েছে, এবং আনুপাতিক নির্বাচন আছে। আপনি সেখানে কিন্তু বিপ্লব হয়েছে, ফেসিবাদ আসছে। আপনি নেপালে যান, সেখানেও কিন্তু বিপ্লব হয়েছে কয়েকদিন আগে। তো আপনি যে দেখতে পাচ্ছেন এই যে বিপ্লব, আনুপাতিক নির্বাচন, আমি দুইটা উদাহরণ দিলাম, আনুপাতিক নির্বাচন উচ্চকক্ষ করে কিন্তু কেউ মুক্তি পায় না, সুশাসন আছে নেই। তো বাংলাদেশে আপনি যে সংস্কার বিষয়গুলো সামনে নিয়ে আসলেন, এগুলো যে আমাদের সুশাসন নিশ্চিত করবে, আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করবে, এর প্রমাণটা কোথা থেকে আসলো? আমি তো মনে করি ঐক্যমত্য কমিশন একটা প্যাকেজ আমাদের আরোপ করে দিল। তো সেই জায়গাতে কিন্তু আপনাকে আলাপটা করতে হবে। আপনি যদি আলাপ করেন যে আমি মানি না কেন, সে মানে না কেন, সেই আলাপ করলে কিন্তু হবে না। আলাপ করতে হবে জাতির জন্য এই আলাপ প্রয়োজন আছে কিনা, সেখানে কেউ কথা বলছি না। রাজাকি ভাই, মানে এক পক্ষ সংস্কার, এক পক্ষ সংশোধনীতে আটকে থাকলে তো সমাধান আসবে না। গণভোটের প্রস্তাবক আজকের ক্ষমতাসীন দল, নোট অফ ডিসেন্ট দিয়ে তারা যখন জুলাই সনদ স্বাক্ষর করে, সেখানে তারা ঐক্যমত্যে যাইতে পারে নাই বলেই গণভোট ফাইনালি বলছে গণভোট হবে। আপনি গণভোটে যাওয়ার পর নোট অফ ডিসেন্ট, আবার গণভোট কবে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আগে না পরে। গণভোটে যাওয়ার পর নোট অফ ডিসেন্ট আর চলবে না। গণভোট নিয়ে বিতর্ক ছিল নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনে, সেখানেও আজকের ক্ষমতাসীন দল স্ট্যান্ড করছে, উইন করছে। আচ্ছা, করার পরে নির্বাচন হলো। এবং গণভোটটা কি? গণভোট হইল, বলা আছে সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে, এই জনগণ হইল রাষ্ট্রের মালিক, এবং জনগণের অভিপ্রায় প্রকাশ করার জন্যে এই যে গণভোট, তাদের অভিপ্রায়টা প্রকাশ করছে। সেই অভিপ্রায় প্রকাশ করার পর গণভোট জয়লাভ করলো। আজকের প্রধানমন্ত্রীও বলছেন গণভোটকে হাতে ভোট দিছে, তার কথায়ও ভোট দিতে আমরা মনে করি, তার প্রতি মানুষ আস্থা আনছে, ভোট দিছে, এবং উনি আস্থার থেকে সরবেন না। কিন্তু উনি এখন একেবারেই নীরব, ইটস এ কোশ্চেন মার্ক। উনি নীরব কেন? উনি প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এখন এই যে মালিকদের অভিপ্রায় হইল গণভোট। এখন আমি রাষ্ট্রের মালিক, আমরা ভোট দিছি, আমাদের অভিপ্রায় গণভোটের ভিত্তিতে সংস্কার হবে। এটা গণভোট হইলেই যে আইন হয়ে যাবে তা না, কিন্তু গণভোটের আলোকে আইনসভায় এটা ঢুকিয়ে আইনে রূপান্তরিত করতে হবে সংস্কারের ফর্মে। বাট বাংলাদেশের ট্রেডিশন 2/3 মেজরিটি পাওয়ার পর, যখন যিনি 2/3 মেজরিটি পেয়েছেন গত 55 বছরের ইতিহাসে, তারা আইনের ঊর্ধ্বে উঠে যান। কোনো আইন তারা মানবেন না, কিছু ধার ধারবেন না, এবং রেজাল্ট 0, পরিষ্কার। না, এবারও কি সেরকম সংখ্যা দেখতেছেন? 2/3 মেজরিটি পাওয়ার পর না মানলে কিছুই হবে না। আপনি না মানলে, মানে আমি আলোচনায় বসলাম, মানলাম না, কিছু না। সংসদ কিন্তু চলছে। কিভাবে চলছে?
আপনি টোটাল অনিয়মে চলছেন। আপনি যে এখন সংসদে সংশোধন কমিটি করতে চান, এ নিয়ে তো কোনো আলোচনাই হয় নাই কখনোই। আগে পরে তো আলোচনা হয় নাই, এখন করতেছেন। এটা আপনি করতে পারতেন যদি গণভোটটা না আসতো, গণভোট ইস্যু না থাকতো যে আমাদের এই সংস্কার করা দরকার, আমরা একটা কমিটি করি। আপনি সংস্কার করার জন্য গণভোটকারে মাঠে নিয়ে এসে পাশ করাই আনার পর আপনি সেখান থেকে সরে যাচ্ছেন। আপনি মানুষের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এখন বিরোধী দল আস্থা উঠে যাচ্ছে, এখন যারা বিরোধী দল পারবে না, তাদের কি করা উচিত? যারা বিরোধী দল তাদের বিরোধী দল আউট অফ কাউন্ট। কেন কাউন্ট? আমি বলি বিরোধী দলের ভিতরে আমি নির্ভরশীল না। উনি থাকলেন না থাকলেন, আমার তো 2/3 মেজরিটি আছে রে ভাই, জিনিসটা ওইখানে আসেন আপনি। সুতরাং আমি যদি ভাবি আমার 2/3 মেজরিটি, আমি কাউকে বদার করবো না। বি শিওর অ্যাবাউট ইট। ইউ ক্যানট রান 15 years লাইক হাসিনা। যদি ওইটা কেউ মনে করেন আপনারা যে হাসিনা যেভাবে, আমি আবারও বলছি, আগেও বলছি এখনো, হাসিনা যেভাবে বাংলাদেশের প্রশাসনকে তার মতো করে ব্যবহার করছে, সেকেন্ড ম্যান বাংলাদেশে আগামী 100 বছরে আসবে না যারা প্রশাসনকে এইভাবে ব্যবহার করছে। নাম্বার 1। নাম্বার 2, প্রশাসনটা বিরাট লেসন পাইছে হাসিনার সাথে কোঅপারেট করে কাজ করতে গিয়ে। আপনি প্রশাসনকেও সেভাবে পাবেন না। সুতরাং আলটিমেটলি কোথায় যাবে আমরা কনসিকুয়েন্স সম্পর্কে বলতে পারি না। কাজী মাহবুবুর রহমান, মানে আচরণে কি তাই মনে হচ্ছে 2/3 মেজরিটির কারণে তারা কাউকে তোয়াক্কা করছে? এটা কি কোথাও শো করেছে? আপনি দেখেন না হিসাবে এটা আপনি দেখেন, আমাদের যে 25শে মার্চ একজন থানা নির্বাহী কর্মকর্তার ব্যাপারে একটা অভিযোগ আসলো, কিছু একটা দলের কিছু লোকজন ওয়াকআউট করলো বা বের হয়ে গেল, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আপনি এটা চিন্তা করেন, গত 15 বছর এই ধরনের কোনো কথা বললে কি হতো? তার চাকরি চলে যেত। এমনকি তার ওই যে জিয়াউর রহমানকে স্মরণ না করা, ওই যে এটা আমি একটু এটা তো সংবিধান ফলো করছে। ফলোইং কনস্টিটিউশন, সংবিধান আছে, বঙ্গবন্ধু দেশের জাতীয় স্বাধীনতার ঘোষক। আমি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক মানতে চাই না পার্সোনালি, ফর এক্সাম্পল, কিন্তু বইতে লেখা আছে মানবো না, এটা হয়। আপনি চেঞ্জ করেন না কাগজটা, চেঞ্জ ইট বাধ্য। কাজী মাহবুবুর রহমান ঐক্যমত্য কমিশনে করেছে, এত সুন্দর করে ঐক্যমত্য কমিশন নিজেকে জুলাইয়ের পক্ষে বলে সে নিজে প্রস্তাব করে গেছে বঙ্গবন্ধুর ব্যাপারে তার একই ধরনের কথা। ঐক্যমত্য কমিশন কথা আমি দেখছি না কোথাও। আপনি জাস্টিফাইবল কোন প্রপোজাল, যে প্রপোজালগুলো আমি তো আপনাকে 3টা উদাহরণ দিলাম, আপনি যে জাতীয়ভাবে আমাকে ইম্পোজটা করলেন 4টা প্রশ্ন দিয়ে, এখানে যে আমাকে কোনো চয়েস করার সুযোগ দিলেন না, সবগুলোর জন্য হ্যাঁ বা না, আমাকে যে বাধ্য করলেন হ্যাঁ না করতে, আমি তো এখানে 50% 60% একমত, 70% একমত ধরতে পারেন, কিন্তু আমি বাকি 30% একমত, অথচ ওই 70%-এর জন্য আমাকে 30% মতামত ছেড়ে দিতে হলো। এটা তো ঐক্যমত্য কোশ্চেনের চালাকি, এটা চতুরতা। আপনি এই জিনিসটা কখনো, আপনারা যে কথাটা বিএনপির উপরে কন্টেম করছেন, এই কন্টেম করা দরকার আপনাদেরকে আগে ঐক্যমত্য কমিশনকে নিয়ে, এবং ঐক্যমত্য কমিশনের বিচার করা দরকার তারা কেন এই ধরনের। তো শুনলাম আপনি বিচার করেন না, যাই করেন, ফসল তো আইসে গেছে। ফসল কি রকম? একটা ইন্ডাস্ট্রি হইছে, এই ইন্ডাস্ট্রির ভিতরে কিছু প্রোডাক্ট বাজারে চলে গেছে, বিস্কিট, সাবান, কেক, সবকিছু। পরে কথা হইলো কি, ইন্ডাস্ট্রিটা যখন এস্টাবলিশড হয়েছে, অনিয়ম কিছু কাগজপত্রের ত্রুটি আছে, ভালো কথা, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলাম। প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট তো বাজারে খাইতেছে, কাপড় ধুইতেছে সাবান দিয়ে। তা আমার তো গণভোটের পারপাসই শেষ। এটা পাশ করলেই কি, আর ওই যে রাষ্ট্রপতির যে আদেশ ফেল করলেই কি, এটার ফসল তো গণভোট এসে গেছে। এইটাকে কি করবেন আপনি? যে আদেশটা আপনি সবগুলো অধ্যাদেশ জারি করেন সংবিধানের এই ক্ষমতা বলে, কিন্তু একটা আদেশ জেনে দেওয়ার সময় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি এই চালাকিটা কেন করলেন? একটা আদেশ দেওয়ার সময় আপনি সংবিধানের কোন ক্ষমতা বলে এটা করছেন? এটা কেন করলেন না? এটা বলে দিচ্ছি, এটা বলেন না কেন আপনি? এটা বলে দিচ্ছি, আপনি সবগুলোতে এইটা এখানে বলা আছে, এটা এখানে বলা আছে। আমার কাছে মনে হয় কি, এটা বলা আছে, আমার কাছে মনে হয় ঐক্যমত্য কমিশন নিজেই এই জাতীয় অনৈক্যতা তৈরি করার একটা ফ্যাক্টরি তৈরি করে গেছে। এবং কি অদ্ভুত তার প্রক্রিয়াতে বিএনপিকে কোণঠাসা করেছে, 30 ভাগের 1 ভাগ ভোট দিয়েছে। এটা কখনো জাস্টিফাই করেন কিভাবে? এই ইনজাস্টিস হয় না বিএনপির প্রতি? আবার আপনি দেখেন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেগুলোকে আপনি মডার্ন প্রশ্ন নিয়ে আসলেন, সেখানে কি বিএনপির প্রতি আপনি অন্যায় করলেন না? বিএনপি দল বাদ দিলাম, বিএনপির সমর্থকদের প্রতি অন্যায় করলেন না, যারা বাংলাদেশে বিএনপিকে সমর্থন করে যে নাগরিকরা? সেটা কিন্তু আমরা কেউ বলছি না। 3 নাম্বার হলো, আপনি যে প্রস্তাবগুলো সামনে নিয়ে আসছেন, সেই প্রস্তাবগুলো কি বাংলাদেশের সুশাসন নিশ্চিত করতে পারে? আপনি কিভাবে যাচাই করলেন? আপনি তো কম্পারেটিভ পলিটিক্সে আমি দেখালাম আপনাকে, সাউথ এশিয়ার 3টা দেশে দেখালাম যে এই কাজগুলো করার পরে সুশাসন আসে নাই। তাহলে আমি যে আজকে উচ্চকক্ষ বানাবো, আমি যে আরো 100টা মাস্তান বানাবো না, আমি যে আনুপাতিক নির্বাচন বানিয়ে ছোট ছোট কয়েকটা দল এনে সরকারকে অস্থিতিশীল করবো না, এই কথা বলবো। 1 মিনিট শুনে একটু বিরতিতে যাব, 1 মিনিট শুনবো, একটু রিঅ্যাকশনটা শুনে বিরতিতে যাব। ভাই, আপনি ঐক্যমত্য কমিশনের দোষ দেন আর যাই দেন, ঐক্যমত্য কমিশনের যদি আমি অথর্ব বলি বা বুদ্ধিমান বলি, সারা বাংলাদেশের পলিটিশিয়ানগুলো কি করলেন? 8 মাস লেফট রাইট করলেন, আর গেলেন, আর আসলেন
তখন 3 মাসের মধ্যে নির্বাচন নিতে পারলেন না, তখন গিয়া বললেন না ইউনূস সাহেব আপনার লোকের সাথে কি বসবো আমি, আমার তো মেয়াদ শেষ হয়ে দিতেছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন দেওয়ার কথা, আপনি এই সমস্ত আলাপ রাখেন। কেউ কি বলেছেন? নো, কারণ হাফিজউদ্দিন সাহেব কনফার্ম করছেন আমরা সব মেনে নিছি, ফাইনালি গণভোটও মেনে নিছি। যদি নির্বাচন না হয়, এই যে যদি নির্বাচন না হয়, এই যে আপনার থিওরি, আপনি ওইগুলা মেনে নিছেন, ওইগুলা ছলচাতুরি মেনে নিয়ে আইসা এখন আপনি টেক ওভার করার পর 2/3 মেজরিটি আপনি ছলচাতুরি করবেন। এটাই শুনবো বিরতির পর। আগে সতর্ক করে নাই, এখন কেন বিএনপি এগুলো বলতেছে? বিরতির পর আগে সতর্ক করছে, বিএনপি কন্টিনিউয়াসলি বলে গেছে। বিরতির পর ফিরে শুনি, দর্শক বিরতির পর আবার ফিরছি প্রকাশে। বিরতির পর আবার ফিরলাম এখন প্রকাশে। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই আলাপে। ঐকমত্য কমিশন নিয়ে আলাপ হচ্ছিল, সে প্রসঙ্গে শুনবো এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই। এখন যে পরিস্থিতি, এগুলো কি আসলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জের সংখ্যা আছে? আমি আপনাকে বলি, আমি 3 মাস আগে মানে চ্যানেল আইয়ের একটা 8 মিনিটের ভিডিও আমার করে সাক্ষাৎকার ছেড়েছিল ওরা, সেখানে বলেছিলাম যে গণভোট ভবিষ্যতে চ্যালেঞ্জে পড়বে। এটা আমি আজকের কথা বলছি না, আবারও আপনাকে বলছি। আপনি যদি দুইটা জিনিস, একটা হলো সংবিধানের, আপনি সংবিধান ফেলে দিয়েছেন, আপনি সংবিধানের যে শপথ নিলেন কেন? কত মানে 2 বছর সংবিধান অনুষ্ঠানে কাজ করতে গেলেন, আপনি অধ্যাদেশ জারি করার সময় সংবিধানে এত ধারা মানলেন কেন? আপনার কে মানতে বলছিল? তো আপনি পুরো প্রক্রিয়ায় আপনাকে দেখা গেল যে সংস্কার করার সময় বলতেছেন আমি সংবিধান মানি না, আবার আপনি যখন অধ্যাদেশ জারি করতেছেন তখন বলতেছেন আমি সংবিধান মানি, আমি শপথ যখন করতেছেন তখন সংবিধান মানেন, যখন সব অনেক কাজ করতেছেন সংবিধানের ধারা কয়ে, আবার যখন আপনার মনে চাচ্ছে তখন সংবিধান ভায়োলেট করছেন বা সংবিধান ফেলে দিচ্ছেন। একটা জিনিস বলি একটু, অ্যাটর্নি জেনারেলও কিন্তু শপথ নিছে ওই সময় কিন্তু যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু উপদেষ্টা শপথ নিছে। তারা কোন ক্ষমতা বলে শপথ নিছে, এই প্রশ্ন কিন্তু এসেই যায়। কিসের বলে শপথ নিছে? টোটাল প্রসেসটাতেই আপনি দেখেন, আমরা কিন্তু এই কথা বলেছিলাম প্রথম দিকে যে আপনি পুরো প্রসেসটার মধ্যে হয় আপনি সংবিধানকে সামনে রাখেন, সংবিধানকে ফেলে দেন। কিন্তু কিছু জিনিস আপনি বলছেন না, ওনারা বলছেন না এটা বিপ্লবী সরকার। আমরা কিন্তু এটা বলতে চেয়েছিলাম। আমি তো গত 15 বছর কর্তৃত্ববাদ বিরোধী একটি লড়াইকারী এবং 5 আগস্টে পুরো সময় রাস্তা ছিলাম। সুতরাং আমরা এটাকে ওন করি, আমাদের প্রত্যেকের ঝুঁকি আছে। কিন্তু আমার কথাটা হলো এই যে আপনি এটাকে যদি সাস্টেইনেবল করতে চান, টেকসই করতে চান, আইদার আপনাকে কাস্টমস অনুসরণ করতে হবে, প্রথা অনুসরণ করতে হবে, অথবা আপনি সংবিধানের এক্সিস্টিং সংবিধানের যে রুলস আছে সেগুলো মেনে করতে। আপনি কি 1971 হওয়ার কারণে কি পাকিস্তানের পুরো আইন সব ফেলে দিয়েছেন? ফেলেন নাই তো। রাজাকি ভাই বলছিলেন যে এই সংবিধান বিপ্লবীদের রক্ষা করতে পারবে না। আরেকটা বিষয় বলি, আপনি কি পাকিস্তান সৃষ্টি করার সময় 47 সালে ব্রিটিশ সব ল ফেলে দিয়েছেন? তাহলে আপনি তো ধারাবাহিকভাবে সব মেনে চলতেছেন। আপনি নতুন সংবিধান বানালেও তো বিশ্বের বিভিন্ন লগুলোকে ঢুকাচ্ছেন। আমি আপনাকে বলি, আপনি যদি জুলাইকে, আপনি যদি সনদকে টেকসই করতে চান, আলাপ আলোচনার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় প্রয়োজনে নতুন আরেকটা গণভোট করে, আপনাদের যদি ঐক্যমত থাকে নতুন একটা গণভোট করে এটাকে স্থায়ী করেন। না হলে কিন্তু আপনি যদি প্রক্রিয়া না মানেন, আপনি আজকে 20 বছর পরে কিন্তু আপনার আদালতে বলবে এটা প্রসেস মানে নাই। রাজাকি ভাই আমি শেষ করে দিই, আমি জানি না কতটুকু সময় আছে। আমরা একটা পিকুলিয়ার বাংলাদেশে আছি। আপনি বলেন 5ই আগস্টের পর ইউনূস সাহেবের 17-18 মাস গেল, তারপর একটা নির্বাচন হইল, মন্ত্রিপরিষদ গঠিত হলো, দেশ চলছে, হ্যাঁ, কোনো সংস্কার হয়েছে? কিছু হয়েছে কিনা? কোনো সংস্কার নেই। হ্যাঁ, এই বই দিয়ে নির্বাচন করি নাই, কি করলাম আমরা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই বই দিয়ে নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই বই মোতাবেক নির্বাচন হয়েছে, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম। তাহলে এই বই মোতাবেক নির্বাচন হয় নাই, এইটাকে মানতেছি না, এই জুলাই সনদ মানতেছি না, আদেশটা মানতেছি না, এইটা মানতেছি না, এই মোতাবেক নির্বাচন হয় নাই। মাঝখানে ইউনূস সাহেব এসে 1.5 বছর কাটায় চলে গেল, এখন দেশ চলছে। কিসে চলছে, কিভাবে চলছে? 2/3 মেজরিটি পাওয়ার পর কিচ্ছু লাগবে না, এইভাবে চলতে থাকবে। এটা কতদিন রক্ষা করতে পারবে তাদের? সেটা ভিন্ন কথা। শেখ হাসিনা তো 16 বছর করছে, আপনি দেখেন কতদিন করতে পারেন। নট সো ইজি, বাংলাদেশে আগের জায়গায় নাই। রাজাকি ভাই আজকে একটু বলি যে বিরোধী দলীয় নেতা কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন আজকে। তিনি বলেছেন সংসদের সমাধান আমার শোনার দরকার নাই, কারণ বিরোধী দলীয় আউট অফ লিস্ট। কারণ সংসদের কোনো কিছু সংসদ দিয়ে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমার কাউকে দরকার নাই পৃথিবীর। ওদিক থেকে তো আপনি নিশ্চিত। এখন বলছি যে রাজপথে আবার সেটার সংখ্যা দেখেন কি কথা, রাজপথে যাবে না সেটা হুঁশিয়ারি দিয়েছে। রাজপথে যদি যায়, যে সংসদে হচ্ছে না, রাজপথে যদি যায়, দায় দায়িত্ব কাদের? যারা গেছে তাদের। রাস্তায় যদি যায়, দোষটা কি তাদের হবে? আমি তো স্টিয়ারিং এ বসা।
আমার বারবার আমি একটা কথা বলি, বাংলাদেশে আমি অলওয়েজ দেখছি, কয়দিন পরে হয়তো শুনবেন যে এই যদি রাজপথে তারা যায় তাহলে গোয়েন্দা লাগবে, গোয়েন্দার রিপোর্ট নিবে, অ্যাকশন নিবে। কিন্তু রাজপথে গেল কেন? আমি রোগটা কি, সেই রোগটা ধইরা আমি ট্রিটমেন্ট দিচ্ছি না, আমি স্টিয়ারিংয়ে বসে আছি, 2/3 মেজরিটি পার্লামেন্টে বসে আছি, আই এম শোয়িং থাম আর অথবা হটেভার আই লাইক, তাই বলছি, তাহলে কি হবে? না জাকির ভাই, সামনে চ্যালেঞ্জ হলে পরিস্থিতি কি দেখেন এই বিষয়ে? না, আমি চ্যালেঞ্জার আমি জানবো না যে পরবর্তী মুহূর্ত কি আসতেছে। আপনি যত বড় কবি, সায়েন্টিস্ট, যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানতেন না। হাসিনা যদি জানতো 5ই আগস্ট তার চলে যেতে হইব, তাহলে তার অন্য হিসাব করতে। এখন একটু সমাধানটাও জানতে চাই, আসলে কি করা উচিত সরকারের, তাহলে সেই পরামর্শটা শুনবো। রাজ্জাক ভাই, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে আমাকে, শেষে বিরতিটা নিয়ে ফিরত আসি, দর্শক বিরতির পর আমরা ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। কাজী মোহাম্মদ মাহবুব রহমান, আপনার কাছে জানতে চাই, এই সংস্কার, এই সংশোধন, এই ইস্যুতে সমাধান কি দেখেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন আমাদের যে নির্বাচনগুলো হয়েছে 73 থেকে 79, আপনি দেখেন 79 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96 দুইটা, আবার 2001, আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে, অনেকগুলো জায়গাতে গ্যাপ আছে। আপনি 88 সালে নির্বাচন করেছেন, তারপরে আবার কিন্তু 91 সালে নির্বাচন করছেন। সংসদের মেয়াদ কি পূর্ণ হয়েছে? আপনি নির্বাচন করেছেন 96 সালে একবার, করার পরে 15 দিন পর একটা নির্বাচন করেছেন আপনাদের চাপে, এই যে তখন কি সংসদের মেয়াদ পূর্ণ হয়েছিল? এইবার যারা যারা বলে 5 বছরের মেয়াদ, 5 বছরের মেয়াদ চিৎকারটা করছে, এই অবস্থা কি বাংলাদেশে প্রথম? তারা কোনো ইতিহাসটা পড়বেন না, ইতিহাসটা খেয়াল করবেন না, কিছু বোঝার চেষ্টা করবেন না, সব কিছুকে প্রথমবারের মতো দেখতে চাইবেন, তাহলে তো হবে না। আমি আপনাকে 4-5টা উদাহরণ দিলাম, এই ধরনের ক্রাইসিস গ্যাপ বাংলাদেশে অনেকবার গেছে, এবং তখন কিন্তু আমরা ইলেকশন করেছি। কোন ভিত্তিতে করেছি? 1988 সালে বলে 91 সালে নির্বাচন, সে প্রশ্ন করেন না আপনারা? কোন ভিত্তিতে আমরা করেছি 1979 সালে নির্বাচন, 1973 সালে পরে, সেই প্রশ্ন করেন না? 73-79 সালে পরে 86 সালে কোন ভিত্তিতে করলাম, সেই প্রশ্ন করেন না? সুতরাং আপনি তো আপনার 54 বছরের ইতিহাসেই এইভাবে একবার কো না এইসব করে যাচ্ছেন, আন্দোলন কো সব এই প্রক্রিয়ার মধ্যে আপনি গিয়েছেন। আপনি শুধুমাত্র 24-এর পরে আপনার 29 পর্যন্ত টাইম ছিল, এটা বলতে খুব ভালো লাগে, আগেরগুলোকে একটু আলাপ করতে ভালো লাগে না আপনাদের? এক। দ্বিতীয়ত হলো আপনি এই ক্রাইসিসগুলো, আমি নতুন নাম এটা পড়তে হবে একটু। দ্বিতীয়ত হলো আপনি রাজপথে যদি বিরোধী দলকে রাজপথে সরকার নিয়ে আসে, সরকারকে যে আজকে এই ঐক্যমত্য কমিশন এই জায়গায় ফেলে দিয়েছে, এই বিএনপির পক্ষে বাংলাদেশে 40% 50% লোক আছে না, তাদেরকে যে আপনি 4টা কোশ্চেনে বাধ্য করলেন ভোট দিতে, এর জবাব কে দিবে? আপনি এই প্রশ্নটা করেন না ঐক্যমত্য কমিশনকে, ঐক্যমত্য কমিশন তুমি বাংলাদেশের 40% লোকরে তোমার মতো করে ভোট দিতে বাধ্য করলা কেন? এই প্রশ্ন কেউ করবে না? আজকে করুক, কালকে করুক, প্রশ্ন করবে না। কিন্তু আমরা আলাপটা যদি করি বিচ্ছিন্নভাবে, টোটাল প্রসেস, টোটাল প্রক্রিয়া, টোটাল কন্টেন্ট সবটা নিয়ে আলাপ করতে হবে, এবং বুঝতে হবে আসলে জাস্টিসটা হচ্ছে কিনা। আমরা এটা চাই অ্যাটলিস্ট, সেটা হলো কি, আমাদের সুশাসন লাগবে, সুশাসনের জন্য আমাদের সংবিধান সংস্কার লাগবেই, সংশোধন বলেন, সংস্কার বলেন, সংবিধানের পরিবর্তন লাগবে সুশাসনের উপযোগী করে। এই আলাপের মধ্যে তো কারো ডিবেট নাই, প্রক্রিয়া নিয়ে ডিবেট আছে, এবং এই আলাপটা আপনি কেমনে করবেন? ঐক্যমত্য ভিত্তিতে করবেন। এখন আপনি যদি বলেন ওনাদের আলাপটাকে কার্যকর করার জন্য তাদেরকে বলেন, আবার তাদেরকে বলেন, ওনাদেরকে বলেন তাদের আলাপ, আজকে যদি জামাত ক্ষমতা আসতো বা অন্যরা ক্ষমতা আসতো, তাহলে কি বিএনপির ইচ্ছা অনুযায়ী সংশোধন করতো? বিষয়গুলো কিন্তু আমাদের এইভাবে নিতে। এখন ব্যাপার হলো যে গণভোটের রায়, ঠিক আছে, গণভোটের রায় খুব সম্মানজনক, কিন্তু গণভোটের রায়টা দেওয়ার জন্য যে প্রক্রিয়ায় প্রশ্নগুলো উত্থাপন করলো, এই প্রক্রিয়াতে তো ঐক্যমত্য ছিল না। এই 4টা প্রশ্নে কোনো ঐক্যমত্য নাই জাতীয়ভাবে, কিন্তু আপনি জুলাই সনদে লিখলেন, আদেশে লিখলেন যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নাকি আপনি গণভোট দিচ্ছেন, কোথায়? আপনি তো করেন নাই। রাজাকি ভাই, আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে বলতেছেন। উনি অনেক ত্রুটি বিচ্যুতি বলছে অতীতের, মেয়াদের আগে নির্বাচন, ফাইন, আমি তো অ্যাডমিটেড, বাংলাদেশের 54 বছর সেভাবেই চলছে, সেখান থেকে তো পরিত্রাণ পাইতে চাইছিলেন। এখন ওনার কথায় মনে হচ্ছে সামনে এইভাবে চলবে, চলুক, ওনার কথায় তাই মনে হয়। সমাধানটা আচ্ছা, এইবার আসেন ভোটে হা জয়যুক্ত হইল কেন? বিএনপি তো সবচেয়ে ভোট পাইছে বেশি, তারা নাতে ভোট দিল না কেন? নাকি নাতে দিছে হা হয়ে গেছে? কোনটা? তর্কের খাতিরে বলছি, তারা নাতে ভোট দিলে তো গণভোট পাশ করতো না, এত বিতর্ক থাকতো না। কেন দিলেন আপনার হাতে ভোট? নাকি আপনারা দেন নাই অন্য কোনো? ক্লিয়ার করেন। যেহেতু হাতে ভোট দিচ্ছেন আপনারা, মানতে বাধ্য ভোট আপনারা দিচ্ছেন। আপনি এখন যত ওই 2/3 মেজরিটির বল দেখাইতে পারেন। সুতরাং এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, পার্শ্ব প্রতিক্রিয়া আপনার নিতেই হবে। আমি আবারও বলছি, আপনি হাতে ভোট দিচ্ছেন আপনারা, নাহলে বিএনপি যদি নাতে ভোট দিত তাহলে ফেল করতো না, যেহেতু সে মেজরিটি পাইছে, তাহলে আপনার হাতে ভোট দিচ্ছেন, ওখান থেকে সরে যাওয়ার পথ নেই। এখন সমাধান দেই। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার যদি হয়, যেভাবে চাইছি সেইভাবে, মনে করেন যেভাবে চাইছি সেইভাবে, নোট অফ ডিসেন্ট কিচ্ছু নাই, এটা যদি সেই মোতাবেক মনে করেন সংশোধন হয়ে গেল, আপার হাউস, লোয়ার হাউস, তারপরে বিচারপতি নিয়োগ করার প্রক্রিয়া আলাদা, সব যার যার যে সংস্কার মতো হইল। এইবার আসেন, যদি সেটা হয়,
প্রথম বলেন আপনি আমাকে, এটা হলে কি কালকে সকালবেলা জামাত শিবির ক্ষমতায় আসবে? কথার কথা, আসবে না তো, নির্বাচন লাগবে। এইটা হলে কি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি হবে না। 3 নম্বর আসেন, কোন দেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে? এটা আমার আভ্যন্তরীণ। 5 নম্বর, জনগণের কোনো ক্ষতি হবে? নো। 6 নম্বর, দেশে কোনো ক্ষতি হবে? নো। এবং এই যে কোনো ক্ষতি হবে না সেইটা আপনি করতে চান না। কেন করতে চান না? গণতন্ত্র শক্তিশালী হবে এটা করলে, দেশের ক্ষতি হবে না, কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে। আর গণতন্ত্র শক্তিশালী মানেই হলো সরকারের জবাবদিহিতার আওতায় অটোমেটিক পড়বে, সে সিস্টেমই তাকে জবাবদিহিতায় পড়বে। তারপরটা হলো পাওয়ার শেয়ারিং। এইটা এনরা চান না বইলা, এটা হাসিনার গুণী গুণান্বিত যারা, তারা এটা চান না বইলা ওইটা করতে চাচ্ছেন না। অর্থাৎ আপনি যদি দেশপ্রেমিক হন, গণতন্ত্র শক্তিশালী করতে চান, আপনি মুখে যাই বলেন না কেন, ভিতরে ভিতরে আপনি যে প্রশ্নের উত্তর পান যে আপনি পিওর বাংলাদেশি, তাহলে আপনি সংস্কার করবেন। আর যদি ফিল করেন যে না আপনি বাংলাদেশি না, আপনার কথা আমি বলি না আপনি বাংলাদেশি না, উনি বাংলাদেশি না, আপনি ফিল করলে, আপনি যদি ফিল করেন আপনি বাংলাদেশি, সংস্কার হবে। না, সংস্কারটা তো আপনি করতে চাচ্ছেন, কেউ চাচ্ছে না, কেউ তো বলে না সংস্কার করতে চাচ্ছে না, সংশোধন করতে চাচ্ছে না, সুশাসন নিশ্চিত করতে চাচ্ছে না। আমরা কেন ঠেলে কাউকে বলছি সে চাচ্ছে না? এটা একটা হলো ইম্পোজিশন। আমি পুরো প্রক্রিয়া বলছি, গত 15-2 বছর কারোর বিরুদ্ধে ইম্পোজিশন হয় কিভাবে? ভোটের ব্যাপার না, আপনি তো প্রশ্নটাই করেছেন আমাকে আরোপ করে, আমাকে ইম্পোজ করেছেন, প্রশ্নে ভোট দিতে বাধ্য করেছেন। এখন আমাকে বাধ্য করেন, আমি তো সংস্কার চাই, আমি 60% সংস্কার চাই, আপনি আমার 100% নিয়ে গেছেন। আরে ভাই ভোটটা দিলাম কেন? ভোট তো দিতেই হবে, কারণ আমি 60% হাতে দিতে হবে। বললাম না 60% সংস্কার চাই আমি। না, নায়ের অপশন আছে তো। না, তাহলে আমি 60% যে সংস্কার চাই, চাইলামই না, তাহলে তো আমার আজকে আমি তো চাই সংশোধন হইতো। আমি তো সংস্কার চাই, সুশাসন চাই। না, তাহলে তো সংশোধন কমিটি আসবে তো। আপনার মতো চাই না রে ভাই, আমার মতো আমি সংস্কার চাই। গণভোটের কথা আপনি বাধ্য করেছেন, এটা না, আমি এটাই বলছি, গণভোটে আপনি আমাকে বাধ্য করলেন আপনার মতো সংস্কার করতে। প্রবলেমটা তো সেখানে ছিল। এখন একটা সমাধান আছে, সমাধানটা হলো এই যে আপনারা আবার আলাপ আলোচনা করেন। পৃথিবীতে বহু দেশে এই সংস্কার ইস্যুতে একাধিকবার, 2বার 3বার ভোট হয়েছে। সুতরাং আপনারা সবাই যদি সরকারি বিরোধী দল মনে করে আবার ভোটে যাবে, আবার আলাপে যাবে, সমস্যা তো নাই। দেখি আমরা কি হয় সামনে, আলাপের সুযোগ থাকবেই আমাদের। ধন্যবাদ দুজনকে। শেষ করতে হচ্ছে, আজকে দর্শক শেষ করছি। এখন প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।